প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আবার চলে এসেছি দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলে। আর তোমরা আজকে আমার সাথে আছো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা জানি যারা আমরা এই পরীক্ষার জন্য প্রিপারেশন করছি তারা তাদের কাছে ব্যাকরণের সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। আর ব্যাকরণের সেকশনের সবথেকে যে গুরুত্বপূর্ণ জায়গাটা যেটা নিয়ে ছাত্রছাত্রীদের মনে অনেকটাই ভীতি, সেটা হলো ন্যারেশন চেঞ্জ। তা আজকে আমরা ন্যারেশন চেঞ্জের উপরে ক্লাস করব। আমরা সবাই জানি যে ন্যারেশন চেঞ্জকে বাংলায় উক্তি পরিবর্তন বলা হয়। এখানে আমরা 5 ধরনের সেন্টেন্স দেখতে পাই। সেই ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদের পার্ট বাই পার্ট ক্লাসগুলো দেব। আজকে যে ক্লাসগুলো হতে যাচ্ছে সেই ক্লাসের মধ্যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের সমস্তটাই দেখব এবং বুঝব। চলো তাহলে এবার শুরু করি। প্রথমে যেটা বলবো, তাহলে আজকে আমরা ন্যারেশন চেঞ্জ করছি। এবার ন্যারেশন চেঞ্জের আমরা যে প্রথম জায়গাটায় আসবো আগে বলে নিই, সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, তোমরা হয়তো দেখলে যখন আমি স্ক্রল করলাম কিছু লেখা আগে গেল, সেগুলো গুরুত্বপূর্ণ, তবে এটা আগে বলে নিয়ে তারপর আমি তোমাদের সাথে ওই পোর্শনটা শেয়ার করব। আচ্ছা, যেটা বলছি, ন্যারেশন চেঞ্জ কথার অর্থ হচ্ছে উক্তি পরিবর্তন। এটা আমরা সকলেই জানি। উক্তি কাকে বলে? আমরা যে কথাগুলো বলে থাকি, তুমি কোথায় থাকো, আমি বাজারে যাব, আমি বই পড়ি, এই যে আমি যা কিছু বলছি এগুলো প্রত্যেকটাই হলো উক্তি। উক্তিকে ইংরেজিতে বলা হয় স্পিচ। এই স্পিচ দু প্রকার। প্রথমত হচ্ছে ডিরেক্ট স্পিচ এবং সেকেন্ডলি হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি এই দুটো ভাগে স্পিচকে ভাগ করা হয়। এবার যারা আমরা এই ন্যারেশন শিখবো বলে এসেছি এখানে, তাদের আজকে বলছি, তোমাদের ন্যারেশন সংক্রান্ত যা সমস্যা রয়েছে এই ক্লাস দেখার পর তোমাদের আর কোনোটাই থাকবে না। সেইভাবেই ক্লাসটা ডিজাইন করা হয়েছে। আমি তোমাদের টিচার শুভঙ্কর স্যার তোমাদেরকে আমার বেস্টটা দিয়ে এই ক্লাসটা দেব। আর তোমরা আজকের পর থেকে আর ন্যারেশন সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের থাকবে না, এটা আমাদের বিশ্বাস। আচ্ছা দেখো, তাহলে এই স্পিচকে দুভাগে ভাগ করা হয়, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। এই জায়গাটা তোমাদেরকে আগে একটু বলে নিই। দেখো, ন্যারেশন চেঞ্জ যখন আমরা করি তখন কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই, সেই জিনিসটা হলো একটা সেন্টেন্স। এবার সেই সেন্টেন্সে কোথায় কারা কারা থাকে এই জিনিসটা আমাদেরকে আগে একটু চট করে দেখে নিতে হবে, তাহলে গোটা টপিকটা আমাদের কাছে জলের মতো সোজা। আচ্ছা, তাহলে আমরা একটা ছোট্ট নোট এনে আমরা জিনিসটা একটু দেখে নিই। আচ্ছা দেখো, যেটা বলছি, আমি একটা সেন্টেন্স লিখবো, চট করে দেখাচ্ছি, দেখো ভালো করে বুঝে নাও। রাম said to Rahim, you are my friend. তাই এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে আমরা ন্যারেশনের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস চট করে বুঝে নিব বই না পড়েই। আমরা শুধুমাত্র এই উদাহরণটা দিয়ে, এটা আমি একটা এক্সাম্পল লিখেছি, এই এক্সাম্পলটার মধ্যে দিয়ে আমরা একটা ছোট্টভাবে এত সুন্দর করে করব, তোমরা দেখো। প্রথমত আমি তোমাদের বলতে চাই, এটা একটা কোয়েশ্চেন, আর এটা তোমাদের যখন পরীক্ষার হলে এরকম করে কোয়েশ্চেন সেট করা হবে, সেই কোয়েশ্চেন থেকে তোমাদের যে জিনিসগুলো আগে বের করে নিতে হবে সেগুলো কি, স্পিকার কোনটা। আচ্ছা দেখো, তাহলে আমাদের ন্যারেশনের যে জিনিসটা প্রথমে বের করতে হয় সেটা হচ্ছে স্পিকার। এস ফর স্পিকার, এ ফর অডিয়েন্স, আর পয়েন্ট ভি লিখলাম, রিপোর্টিং ভার্ব, এবং তারপরে কমা, এবং তারপরে ইনভার্টেড কমার ভিতরে থাকা একটা সেন্টেন্স। তা আমরা এখানে বুঝতে এসেছি সাবজেক্টকে বা স্পিকারকে, বুঝতে এসেছি অডিয়েন্সকে, বুঝতে এসেছি রিপোর্টিং ভার্বকে, তারপরে আমরা ডাইরেক্ট স্পিচ চিনব এবং আমরা জিনিসগুলো বুঝবো। দেখো, এই সেন্টেন্সটাতে রাম said to রহিম, রাম কার সাথে কথা বলছে? রহিমের সাথে। রাম কার সাথে কথা বলছে? রহিমের সাথে। যে কথা বলছে
তাকে বলা হয় স্পিকার। তাকে কি বলা হয়? স্পিকার। স্পিকার যে ক্রিয়ার মধ্য দিয়ে কথা বলে, অর্থাৎ স্পিকারের মনের ভাব শ্রোতার কাছে, অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়। এখানে অডিয়েন্সকে রামের কথা কে শুনছে? রহিম। তাহলে রামের মনের কথা, স্পিকারের কথা শ্রোতার কাছে যে পৌঁছে দেয়, যে ভার্ব, তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আমরা কিন্তু পজিশনটা বুঝে নিচ্ছি, স্পিকার, রিপোর্টিং ভার্ব, অডিয়েন্স। এরপর যেটা থাকছে একটা কমা, তারপরে থাকছে হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে একটা লাইন। তো ইনভার্টেড কমার মধ্যে যে লাইনটা থাকছে, এই কথাটা কে বলেছে? এই কথাটা কিন্তু স্পিকার বলেছে। ঠিক আছে? তো স্পিকারের কথাটা কিসের মধ্যে রাখা হয়? দুটো ঊর্ধ্ব কমার মাঝে রাখা হয়। একে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। সরি, ভুল বললাম, রিপোর্টিং স্পিচ হবে। রিপোর্টিং স্পিচ, SPEEC, রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচ। কি বলে? রিপোর্টেড স্পিচ। তাহলে যারা তোমরা এক্সামে যখন ন্যারেশন চেঞ্জ করবে, তাদের একটা কথা বলে রাখি, যে তোমাদের যদি রিপোর্টিং স্পিচ বা ডাইরেক্ট স্পিচ বুঝতে অসুবিধা হয়, তাদের চেনার একটা সোজা উপায় বলছি। এই দুটো ইনভার্টেড কমার মাঝে যে লাইনটা থাকে, সেটাই হলো কি? রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচ। এবং সেটা কে বলতে পারে? সেটা একমাত্র স্পিকারই বলতে পারে। আর শুনবে কে? অডিয়েন্স। সে এখানে যে নামই থাকুক, যেই থাকুক না কেন। তাহলে আমরা বুঝতে পারছি যে কোথায় কি অবস্থানটা থাকে। প্রথমে থাকে স্পিকার। স্পিকার যে ভার্বে দিয়ে কথা বলে তাকে বলে রিপোর্টিং ভার্ব। সেটা সেন্টেন্স ওয়াইজ আলাদা আলাদা আসবে, সেগুলো আমরা জানবো। তারপরে স্পিকার যাকে তার কথা বলছে বা যে তার কথা শুনছে, সে হচ্ছে অডিয়েন্স। এবং সর্বোপরি ইনভার্টেড কমার মধ্যে যে লাইনটা থাকে, এটা হচ্ছে স্পিকারের বলা সেই কথা, যাকে আমরা রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচ বলে থাকি। তাহলে ডাইরেক্ট স্পিচ বলার ক্ষমতা কার আছে? একমাত্র স্পিকারেরই আছে। ঠিক আছে? তো ডাইরেক্ট স্পিচ বলার ক্ষমতা কার আছে? স্পিকারের আছে। এবার আমরা যখন ন্যারেশনটা শুরু করলাম, তখন আমি তোমাদের বলেছিলাম স্পিচ দু রকমের, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ তো তোমরা চিনলেই, যেটা কর্তা, যেটা বক্তা শ্রোতাকে বলে এবং যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, সেটাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলি। এবার ইনডাইরেক্ট স্পিচ কোনটা বা পরোক্ষ উক্তি কোনটা? শুনে নাও। ন্যারেশনটা অ্যাকচুয়ালি যেভাবে হয়, সেখানে আমরা কি দেখতে পাই, যে একজন স্পিকার যখন অডিয়েন্সের সাথে কথা বলছে, অডিয়েন্সের সাথে যে কথাটা বলছে, অডিয়েন্স যদি সেই কথাটা শুনে নিয়ে অপর কোনো তৃতীয় পার্সনকে বলে, তখনই সেটা হয়ে যায় কি? ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। বোঝো, এখানে রাম কথাটা রহিমকে বলল, রহিম যদি এই কথাটা শুনে অপর কোনো তৃতীয় ব্যক্তিকে বলে, তখন সেটা হয়ে যাবে পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট স্পিচ। কেন হচ্ছে? যেহেতু স্পিকার সরাসরি রহিমের সাথে কথা বলেছিল, এই তৃতীয় যে পার্সন আমরা পেলাম তার সাথে কিন্তু বলেনি। এই তৃতীয় পার্সনকে কথাটা কে বলেছে? তৃতীয় পার্সনকে বলেছে স্পিকারের যে অডিয়েন্স, অর্থাৎ রামের যে অডিয়েন্স রহিম, সে। তাহলে রহিম যেহেতু এটা তৃতীয় ব্যক্তিকে বলল, তার জন্য এটা কি হয়ে গেল? ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। তাহলে একটা সহজ সত্য আমরা কি বুঝবো? একজন স্পিকার যখন শ্রোতার উদ্দেশ্যে কথা বলে, সেই কথা শ্রোতা যখন শুনে নিয়ে অপর কোনো তৃতীয় ব্যক্তিকে বলে, সে তৃতীয় ব্যক্তির সংখ্যা 1 লক্ষ হতে পারে, 2 লক্ষ হতে পারে, 10 জন হতে পারে, তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। আর এই যে কোনো একটা উক্তি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চলে যাচ্ছে, একেই বলা হয় ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে? বিষয়টা একদম সোজা, একদম সরল, এখানে কোনো জটিলতা নেই। আমি একটা কথা তোমাদের বললাম, আজকে তোমরা যে ক্লাসটা দেখছো, একটু গল্প করি, আজকে যে ক্লাসটা তোমরা দেখছো, যারা আমাকে তোমরা দেখছো, এত দূর থেকে দাঁড়িয়ে তোমরা দেখছো, তোমাদের কম্পিউটার স্ক্রিনে বা মোবাইলে দেখছো, ডিসপ্লেতে দেখছো, তাদেরকে বলি যে আমি যে ক্লাসটা করাচ্ছি, তোমরা ক্লাসটা সরাসরি দেখছো। এখন কে কথা বলছে? যে প্রথমে কথা বলে তাকে স্পিকার বলে। অর্থাৎ আমি কথা বলছি আর আমি হচ্ছে স্পিকার। তোমরা কেউ বসে আছো, কেউ গালে হাত দিয়ে শুনছো, তোমরা কারা? তোমরা হচ্ছে আমার শ্রোতা, মানে অডিয়েন্স। এবার এই ক্লাসটা যারা দেখছে না, তোমাদের বন্ধুবান্ধব যারা এখনও আমাদের এই চ্যানেলে এসে পৌঁছতে পারেনি, বা যারা এখনও আমাদের এই চ্যানেলের যে বিষয়গুলো সেগুলো সম্বন্ধে জানে না, ক্লাসগুলো দেখছে না, তাদেরকে যখন তুমি গিয়ে বলবে, তখন সেটা কি হয়ে গেল? তোমরা কিন্তু পরোক্ষ উক্তি করছো কিন্তু, তাই তো? কারণ আমি স্পিকার, আমি তোমাদের যা বলছি সেটা তোমরা অপর কোনো তৃতীয় ব্যক্তিকে বলছো, কিন্তু মাথায় রেখো তার কাছে কিন্তু তুমি স্পিকার, সে তোমার অডিয়েন্স। তার মানে সাইকেলের যেমন চাকা চক্রাকারে ঘোরে, ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তন
ঠিক সেই চক্রাকার পথে ঘুরছে, একজন বলে শেষ করলো, আরেকজন বলতে শুরু করলো। যখন যে বলে সে স্পিকার, যে শোনে অডিয়েন্স। আবার যখন অডিয়েন্স কাউকে বলতে শুরু করে তখন অডিয়েন্স হয়ে যায় স্পিকার, অডিয়েন্সের কথা যে শুনে তখন সে হয়ে যায় অডিয়েন্স। এইভাবেই পথগুলো চলতে আমরা শুরু করি বা চলতে থাকি। তো যাই হোক, তোমরা এই জায়গাটা কিন্তু সবাই খাতার মধ্যে করে নিও যে যে একটা সেন্টেন্সের, একটা ডিরেক্ট স্পিচের যখন আমরা ন্যারেশন করব তখন কোথায় কি কি থাকে এগুলো কিন্তু তোমরা ভিডিও পজ করে সুন্দর করে এই জিনিসটা লিখে নিবে, তাহলে মাথায় থাকবে। আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে থাকে স্পিকার, স্পিকার যে ভার্ব দিয়ে কথা বলে সেগুলোকে বলে রিপোর্টিং ভার্ব, এবং রিপোর্টিং ভার্বের পরে থাকে অডিয়েন্স অর্থাৎ স্পিকারের কথা যে শুনছে, তারপরে একটা কমা, কমার পরে দুটো ইনভার্টেড কমার মধ্যে, ইনভার্টেড কমার বাংলা হলো ঊর্ধ্বকমা, দুটো ঊর্ধ্বকমার মাঝে যে থাকে বাক্যটা সেটাকে রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচ বলে, যেটা কিন্তু ডিরেক্ট স্পিচের একটা উদাহরণ বা প্রমাণ। এবং এই ইনভার্টেড কমার মধ্যে থাকা বাক্যটা বা সেন্টেন্সটা একমাত্র কে বলতে পারে? একমাত্র স্পিকারই বলতে পারে। তার একটা তোমাদের বৈশিষ্ট্য বলে রাখি, স্পিকারের বাক্য সর্বদা কোথায় থাকবে? দুটো ইনভার্টেড কমার মাঝে থাকবে। আচ্ছা, এবার আমরা চলে যাব যে জায়গায় আমরা ছিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা ন্যারেশন চেঞ্জে 5 ধরনের সেন্টেন্স দেখতে পাই, 5 ধরনের সেন্টেন্স দেখতে পাই, তোমরা ভালো করে শুনে নিও। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি, এই 5 ধরনের সেন্টেন্স দেখতে পাই। কিন্তু আমি আজকে তোমাদের কিন্তু অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ এই দুটো দেখাবো। তোমরা ভাবতে পারো যে দাদা কেন, স্যার কেন আমাদেরকে এভাবে দেখাচ্ছে? আমি গুরুত্ব বুঝে তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। বাকি যে সেন্টেন্সগুলো সেগুলোরও ভিডিও আসবে আমাদের চ্যানেলে, এবং তোমরা এগুলোকে যেভাবে বুঝতে পারবে সেগুলোকেও সরল স্বাভাবিকভাবেই বুঝতে পারবে। আচ্ছা দেখো, তাহলে প্রথম আমরা জেনে নেব কি অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যে কোনো কিছু পড়ার আগে তার সম্পর্কে কিন্তু জেনে নেওয়াটা অত্যন্ত আবশ্যক, নইলে পরে কিন্তু তুমি বিষয়টা ঠিক বুঝে উঠতে পারবে না। আমি যে কথাগুলো বলছি সেগুলো আগে মনে প্রাণে ভালো করে বসিয়ে নাও। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? লেখা আছে বর্ণনা, বর্ণনা বিবৃতিমূলক। এখানে যে কথাটা রয়েছে সে কথাটা কিন্তু অনেকের কাছে বোধগম্য, অনেকের আবার মাথার উপর দিয়ে চলে গেল যে এটা কি বললো, বর্ণনা বা বিবৃতি। এবার আমি সহজ সরল বাক্যে বলছি, তোমরা বুঝে নাও। যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, ইচ্ছে, প্রার্থনা, প্রশ্ন, অবাক বোঝায় না তাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। কি এখন তোমাদের মনে আসলো যে কি বললো স্যার, আরেকবার শুনতে চাই। যে সকল বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, ইচ্ছে, প্রার্থনা, প্রশ্ন, অবাক বা বিস্ময় বোঝায় না তখন তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এবার একটা উদাহরণ দিয়ে বলে দিই। আমি বাজারে যাই। তোমরা ভেবে দেখো তো, এই যে কথাটা বললাম যে আই গো টু দ্য মার্কেট বা আই গো টু মার্কেট, এই যে সেন্টেন্সটা আমি বললাম, এটা দিয়ে কি কোনো আদেশ মানে অর্ডার বোঝাচ্ছে? মোটেই না। এটা দিয়ে কোনো অনুরোধ বা রিকোয়েস্ট বোঝাচ্ছে? মোটেও না। এটা দিয়ে কোনো অ্যাডভাইস বা কমেন্ট, সাজেশন এগুলো বোঝাচ্ছে? না। এটা দিয়ে কোনো প্রেয়ার বা উইশ? না। কোনো কোয়েশ্চেন? না। অবাক হয়ে যাওয়া, ভয় পেয়ে যাওয়া এরকম কোনো ব্যাপার আছে কি? না। এটা আমি সিম্পলি একটা বিষয়কে তোমাদের সামনে বর্ণনা করছি। তাহলে তোমরা এটা মাথায় রাখো, যে সকল বাক্য দ্বারা বক্তা শ্রোতার কাছে তার মনের ভাব প্রকাশ করে বর্ণনা অর্থে। কোন অর্থে? বর্ণনা অর্থে। আমি বাজারে যাই, সে আমাদের বাড়িতে আসে, আমরা রোজ স্কুলে যাই, আমরা দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলে আমরা ব্যাকরণ পড়ি, এই যে কথাগুলো বলছি এই কথাগুলোর মধ্যে দিয়ে কিন্তু আদেশ, অনুরোধ, উপদেশ, রাগ, ভয়, কান্না, প্রার্থনা, অবাক হয়ে যাওয়া কিচ্ছু বোঝাচ্ছে না, শুধু একটা বর্ণনা বোঝাচ্ছে। তাই তো ক্লাসটা চলছে, এটাতে কি আমাদের কি ভয় পাওয়ার মতন কোনো কারণ বা প্রশ্ন বা আদেশ, অনুরোধ বোঝাচ্ছে কি? না। আদেশ, অনুরোধ বাক্য তো একদম অন্যরকম। আমায় একটু জল দেবে প্লিজ, ক্লাসের বাইরে যাবে না, ঠিক আছে, তুমি ভালো করে পড়ো। তো এগুলো হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ গেল। ভগবান তোমার মঙ্গল করুন, প্রকাশ হয়ে গেল।
ঠিক আছে তো, তুমি দীর্ঘজীবী হও, ইচ্ছে প্রার্থনা প্রকাশ হয়ে গেল। বাহ, কি ভয়ানক সেই ঘটনা, এই যে অবাক হয়ে গেল। তাহলে এই বাকি যে সেন্টেন্সগুলো বললাম আর শুরুতে যেটা বলেছি সেটা কি এক? মোটেই এক না, এটা আমরা সবাই জানি। তাহলে যে সকল বাক্য দিয়ে কোনো কিছুর সহজ সরল বর্ণনা বোঝায় এবং আমি যেগুলো বললাম সেগুলো বোঝাবে না, তাদেরকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। আশা করি তোমরা জিনিসটা বুঝেছ। লেখা আছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। যে নোটটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে, যে স্লাইডগুলো তোমরা দেখবে, বেস্ট ওয়েতে ফর্ম করা আছে তা সেগুলো, এগুলো যদি কেউ দেখে নাও, আজীবনে আর কখনো ন্যারেশন চেঞ্জের কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। এর দায়িত্ব আমি নিচ্ছি, কোনো মতেই প্রবলেম হবে না। তোমরা খালি আমার সাথে মনোযোগ রেখে ধৈর্য সহকারে থাকো। ক্লাসগুলো একটু লেন্দি হয়, বুঝলে তো, গ্রামারের, কিন্তু তোমাদের ধৈর্যটা রাখতে হবে, কারণ তুমি জীবনে এটা একবারই শিখবে এবং আজীবন কাজে লাগবে, একদম মৃত্যুর আগ অবধি। তাই জন্য আমাদেরকে এগুলো জান প্রাণ দিয়ে শিখতে হবে এবং আমি চেষ্টা রেখেছি এত সোজা করে লেখার যে তোমাদের যাতে আর কখনো তোমরা চাইলেও ভুলতে না পারো। দেখো, চেনার সহজ উপায়, প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স তো আমি বললাম, এবার অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার সহজ উপায় কিছু বলেছি। কি বলেছি? লিখেছি চেনার সহজ, আরএসটি সাবজেক্ট দ্বারা শুরু হয়। এবার আরএসটা কি, তোমাদের এটা মনে প্রশ্ন আসবে। তা আমি এখানে একটা ছোট্ট চার্ট লিখেছি, সেই চার্টটা ফলো করলেই তোমরা এখানে যে সংকেতগুলো ব্যবহার করা হয়েছে, যে শর্ট ফর্মগুলো ব্যবহার করেছে, জেনারেলি সব বুঝতে পারো। দেখো, আরএস মানে রিপোর্টেড স্পিচ, আরএস মানে রিপোর্টেড স্পিচ, বা আমি যাকে বলেছিলাম কি ডিরেক্ট স্পিচ, যেটা কোথায় থাকে? ইনভার্টেড, দুটো ইনভার্টেড কমার মাঝে থাকে। গুড। আর মানে রিপোর্টিং ভার্ব, আমি এটা লিখেছিলাম লেখানোর সময় আর ভি, আমি কি লিখেছিলাম? আর ভি, আর ফর রিপোর্টিং, ভি ফর ভার্ব, রিপোর্টিং ভার্ব। অর্থাৎ যে ক্রিয়া স্পিকার এর মনের কথা অডিয়েন্স বা শ্রোতার কাছে পৌঁছে দিচ্ছে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আমি মনে রাখবো, রিপোর্টিং ভার্ব কিন্তু সবসময় কি করবে? সবসময় কি করে? স্পিকারের মনের কথা শ্রোতার কাছে পৌঁছে দেয়। আচ্ছা, তারপরে সি, সি ফর কমা। আমরা জানি যে ন্যারেশন চেঞ্জ করার সময় ইনভার্টেড কমা শুরু হওয়ার আগে আমরা কি দেখতে পাবো? একটা জেনারেল কমা দেখতে পাবো। পি ফর পার্সন, পি ফর পার্সন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জের যে সেন্টেন্সের ভিতরে থাকবে ওখানে ব্যক্তি আসবে, তাই না? তাকে আমরা পার্সন দিয়ে ডিনোট করেছি। ভি ফর ভার্ব, ভার্ব আসবে। আর সি পি ভি, সিরিয়াল সঠিকভাবে অনুসরণ করতে হবে। আর সি পি ভি অর্থাৎ রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভার্ব, কমা, পার্সন, ভার্ব, এই যেগুলো আছে এইটা কিন্তু সিরিয়ালি অনুসরণ করতে হবে। এইটা যেন কেউ মাথার থেকে না যায়, এই জিনিসটা কারুর যাতে মাথার থেকে না যায়। আর সি পি ভি কেউ যেন না ভুল করে। আমি যখন তোমাদের করাবো আমি যথাযথভাবে বুঝিয়ে দিব। এবার দেখো কি বলছে, আর আর মানে কি? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কি বলছে? টেল, টোল্ড হয়। অবজেক্ট থাকলে, যদি অবজেক্ট না থাকে তাহলে সেট করতে হয়। এবার এই যে লাইনটা আছে, এই লাইনটাকে একটা সরল সহজ ব্যাখ্যা তোমাদের আমি দিয়ে দিই, তোমরা চট করে লিখে নাও। এই পোর্শনটা আমি নোটপ্যাডে তোমাদেরকে এখন দেখিয়ে দিব। এই যে আরটা যে আমি লিখেছি 1 নম্বর দিয়ে, আরতে লিখেছি টেল, টোল্ড, অবজেক্ট থাকলে, যদি অবজেক্ট না থাকে তাহলে সেট করতে হয়। এই যে কথাটা বলেছি, এটার ব্যাখ্যাটা আমি তোমাদেরকে এখন নোটপ্যাডে দেবো, চট করে দেখে নাও, হ্যাঁ, যে কিভাবে করতে হবে। দেখো কিভাবে করবে দেখে নাও। তোমরা খাতার উপরে লিখে নাও রিপোর্টিং ভার্ব, চট করে লিখবে। রিপোর্টিং ভার্ব মানে বলে রেখেছি কিন্তু, যে স্পিকারের মনের কথা অডিয়েন্সের কাছে বা শ্রোতার কাছে পৌঁছে দেয় তাকে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হওয়ার সময় কিভাবে হয় ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যাওয়ার সময় কিভাবে হয় সেটা আমি বলছি, ভালো করে মনে রাখো। যদি ডিরেক্ট স্পিচে সে থাকে, অ্যান্সার করার সময় সেটা সেই হবে। যদি সেইস থাকে, সেইসটা
সেইজই হবে। যদি সে টু থাকে তাহলে হয়ে যাবে টেল, তাহলে কি হয়ে যাবে টেল। যদি সেইস টু থাকে তাহলে হয়ে যাবে টেলস, কি হয়ে যাবে টেলস। এগুলো কিন্তু তোমাদের সব মুখস্থ করতে হবে। আচ্ছা, বাকিটা আমি কিন্তু কি করছি, বাকিটা আমি দাঁড়াও, এটা তোমরা একটু লিখে নাও, আমি বাকিটা উপরে লিখে দিই। তাহলে যেটা বললাম সেইস টু থাকলে টেলস হয়। এবার যদি সেইট থাকে, এগুলো কিন্তু সব ভালো করে রেডি করতে হবে। সেইট থাকলে সেইডি হয়, সেইট থাকলে সেইডি হয়। এগুলো কিন্তু কুইজ করবে তোমরা যখন ক্লাসে থাকবে, বন্ধু বান্ধবরা একসাথে বসে আড্ডা দেবে, তোমরা বলবে একে অপরকে বলবে এই বলতো অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে যখন যাব রিপোর্টিং ভার্ব সে থাকলে কি হয়, দেখবে বন্ধু বান্ধবীরা বলতে পারো কিনা, তাহলে দেখবে জিনিসটা আরও বেশি ইজি হয়ে যাবে। সেইট থাকলে সেইড হয়, আর সেইট টু থাকলে টোল্ড হয়। বাহ, ভেরি গুড। তোমরা যারা উত্তরটা মনে মনে চলে এসছে যাদের, তারা খুব তাড়াতাড়ি শিখে যাবে, আর যারা আসেনি তারাও খুব তাড়াতাড়ি শিখবে। তাহলে দেখো, তাহলে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা করলাম, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে করার পর এই যে আমরা কিভাবে আমরা দেখতে পাবো যে কিভাবে জিনিসটা কিন্তু আমাদের হলো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সে থাকলে সে হয়, সে থাকলে কি হয় সে হয়, তারপরে সেইস থাকলে সেইস হয়, সে টু থাকলে টেল হয়, সেইস টু থাকলে টেলস হয়, সেইট থাকলে সেইড হয়, সেই টু থাকলে টোল্ড হয়। তাহলে আমরা কিন্তু গোটা অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব শিখে নিয়েছি, আর কোনো সমস্যা নেই। এবার এটা আমাদের মাথায় রাখবো এবং আমরা আজীবন এটাকে ব্যবহার করব। তাহলে এবার আমরা চলে যাব ওই অংশটাতে। তাহলে রিপোর্টিং ভার্বগুলো তোমাদের প্রথম পয়েন্টটা বুঝিয়ে দিলাম, তারপরে কি বলেছে দেখো। তাহলে এই অংশটা তোমাদের বোঝানো হয়ে গেল, কিন্তু এই অংশটা তোমরা বুঝতে পারলে যে কিভাবে কি করতে হবে। আচ্ছা, দেখো তাহলে এইবার কি বলছে, কমা যে থাকবে, কমার জায়গায় কি বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, দ্যাট বসে। কি বসে দ্যাট। তাহলে আমরা কি জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা উঠে কি বসে দ্যাট বসে। এইবার পি যথা নিয়মে পরিবর্তন হয়, পি মানে পার্সন, ভার্ব যথা নিয়মে পরিবর্তিত হয়। এই দুটো জিনিস তোমাদের এখন আমি উপরে দেখাবো যে কি করে পরিবর্তন হয় বা কিভাবে পরিবর্তন হয়, সেগুলো তোমাদের লিখে নিতে হবে। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এতটুকু জায়গা বুঝেছো তো, অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য, এখানে কি বোঝাবে একটা সেন্টেন্সের বর্ণনা বোঝাবে। তারপর আমরা কি চেনার উপায় কি করব, চেনার উপায় যে আরএসটি সাবজেক্ট দ্বারা শুরু হয়, অর্থাৎ রিপোর্টিং স্পিচটি কি দিয়ে শুরু হবে, সাবজেক্ট দিয়ে শুরু হয়। এটারও ব্যাখ্যা এখন আমি তোমাদের দেবো, এইখানেই দিয়েছি। এবং তারপরে কি বলেছে, তারপরে রিপোর্টিং ভার্বগুলো কি হয় আমি লিস্ট করে দিলাম তোমাদের, সেই লিস্টগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। মনে রাখবে যে রিপোর্টিং ভার্বগুলো আমি বলেছি সেগুলো কিন্তু কোন টেন্সে, কোন সেন্টেন্সের, অ্যাসার্টিভ সেন্টেন্সের, ঠিক আছে। তারপরে কি কমা উঠে দ্যাট বসে, কমা উঠে দ্যাট বসে হয়ে গেল, তারপরে পার্সন চেঞ্জ হবে, ভার্ব চেঞ্জ হবে, তাহলেই হয়ে গেল। তাহলে আমি আগে এবার রিপোর্টিং ভার্বগুলো দেখব কি করে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই পোর্শনটা দেখব, আর হচ্ছে সেন্টেন্সটাকে বুঝবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিনা, একটা উদাহরণ দিয়ে দেখি, তারপরে এই জায়গাটা বুঝে নেব। দেখো কি বলছে, একটা এক্সাম্পল রয়েছে, লেখা আছে হি সেড টু মি। আমি তোমাদের বলছি হি সেড টু মি, সে বলেছিল আমাকে। তাহলে কে বলতে শুরু করলো, হি। তাহলে তোমরা বলো তো হিটা কি, স্পিকার, তাই তো। ন্যাশন চেঞ্জ করতে গেলে স্পিকার অডিয়েন্স লাগবেই আমাদের। সেড টু, তাহলে স্পিকার যে ভার্বের সাথে কথা বলে, তাহলে কি রিপোর্টিং ভার্ব, এই যে এস চলে আসলো স্পিকার, এবার চলে আসলো আর, এবার চলে আসলো আর, তাহলে কি হচ্ছে, তাহলে এই যে রিপোর্টিং ভার্ব চলে আসলো, তাই তো। রিপোর্টিং ভার্বটা চলে আসলো কিন্তু আমাদের, এই যে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড টু। তারপরে মিটা কি অডিয়েন্স, মিটা কি অডিয়েন্স। এই প্রথম লেয়ারটা আমরা বুঝেছি কিনা দেখে নেব, স্পিকার রিপোর্টিং ভার্ব অডিয়েন্স, হ্যাঁ বুঝে গেছি, এইটুকু জায়গা বুঝে গেছি। তারপরে কি খুঁজতে হবে, কমা, সি ফর কমা, কমা আছে, হ্যাঁ আছে তো, এই যে কমা আছে তো, কমা হ্যাঁ আছে। এইবার কিন্তু সেন্টেন্সটা ডাইরেক্ট স্পিচ, কি করে বুঝবো ডাইরেক্ট স্পিচ, এটা এই যে দুটো ইনভার্টেড কমা, দুটো ইনভার্টেড কমা, এই কথাটা কে বলেছে, এই কথাটা কিন্তু হি
অর্থাৎ স্পিকার বলেছে, তাই তো? এবার এই বাক্যটা এক্সামের হলে আমাকে পড়ে দেখতে হবে যে এটা কোন সেন্টেন্সে যাচ্ছে। এটা তো আর লেখা থাকবে না, আমাদেরকে পড়ে বুঝতে হবে যে এটা কি বর্ণনামূলক নাকি অন্য কিছু। কি লেখা আছে পড়ি তো। আই অ্যাম রাইটিং আ লেটার, আই অ্যাম রাইটিং আ লেটার। তাহলে এটার বাংলা যদি আমরা করি তাহলে এটা দাঁড়ায় যে আমি একটি পত্র লিখতেছি, আমি একটা পত্র লিখতেছি। তাহলে বুঝতে পারছি যে এই যে কথাটা বললাম আমি একটা পত্র লিখতেছি, এটা দিয়ে তো কোনো আদেশ বোঝায় না, কোনো অনুরোধ বোঝায় না, কোনো উপদেশও বোঝায় না, ইচ্ছে প্রার্থনাও তো বোঝায় না, ঠিক আছে? আর প্রশ্নও তো বোঝায়, প্রশ্ন বোঝালে তো শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকতো। যদি বিস্ময়বোধক হতো বিস্ময়বোধক চিহ্ন থাকতো। তো এগুলো কি আছে? কি আছে? ফুল স্টপ। তাহলে প্রশ্নবোধকও না, বিস্ময়সূচকও না। তাহলে পড়ে থাকলো কি? একটা হচ্ছে আদেশ অনুরোধ উপদেশ, এটা তো আদেশ অনুরোধ উপদেশ নয়। একটা থাকলো ইচ্ছে বা প্রার্থনা, এটা দিয়ে ইচ্ছে প্রার্থনারও কিছু নেই। তার মানে একটা শুধু স্বাভাবিক বর্ণনা, এটা একটা স্বাভাবিক বর্ণনা বা বিবৃতি। তাহলে এটা কিসে চলে গেছে? আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে গেছে। তাহলে এইবার অ্যাসার্টিভ সেন্টেন্সে যেহেতু চলে গেছে, এটার আমি সমাধানটা কি করব? সমাধানটা আমি এখানে করে দিয়েছি এই কারণেই যাতে বোঝানোর সময় তোমাদের খুব সুবিধে হয়। দেখো কি বলেছে, আমি স্পিকার অপরিবর্তিত রাখলাম, হি হি। তাহলে কি শিখলাম? স্পিকার সবসময় কি থাকে? অপরিবর্তিত থাকে, যা স্পিকার থাকে তাই বসে যাবে। তুমি এক্সামে গিয়ে যে সেন্টেন্সটা পাবে, যেটাকে তোমাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে জেনারেলি, এবার সে উল্টোটাও করতে দেয়, কিন্তু উল্টোটাও নিয়ে একটা ক্লাস হবে তোমাদের পরে। তাই এবার ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করতে দেবে তখন স্পিকার কি থাকবে? যা থাকবে সেই স্পিকারটাই বসে গেল। রিপোর্টিং ভার্ব আমি কি করেছি? রিপোর্টিং ভার্ব আমি কি লিখেছি? রিপোর্টিং ভার্ব লিখেছি টোল্ড। এবার তোমরা ওই লিস্টটা যেটা লিখেছো বের করে নাও, দেখতে পাবে কি ছিল? সেড টু থাকলে টোল্ড। আমি লিখেছিলাম না ওখানে? লেখা ছিল ডিরেক্টের ঘরে লেখা ছিল, কিন্তু সেড টু থাকলে তীর চিহ্ন দিয়ে লেখা ছিল, কি হয়? টোল্ড, টোল্ড হয় গেল। তারপরে অডিয়েন্স, তারপরে কি? অডিয়েন্স। অডিয়েন্স কোশ্চেনে কে ছিল? মি, মি বসে গেছে, হয়ে গেল। তারপরে কি আছে? কমা, কমা কিসে পরিণত হয়? দ্যাট। দেখো একদম লিস্ট মিলে গেল, এই জায়গাটা একদম ঝাড়া মাথায় রেখে নিবে, একদম কোনো সমস্যা নেই, দ্যাট হয়ে গেল। এইবার চলে আসলো ইনভার্টেড কমার ভিতরে বাক্যটাকে পরিবর্তনের পালা, তাই তো? তো এইখানে এই উত্তরটা পড়ার আগে তোমাদেরকে এই ভিতরের অংশটা পড়ার আগে বা করার আগে কি নিয়মগুলো জানতে হয় আগে এবার আমি তোমাদের চট করে দেখিয়ে নিব। দেখো, তাহলে এইবার প্রথমে কি বলছে? পি ফর পার্সন, দেখেছিলাম না লিস্টটা আমি লিখেছিলাম না? পি ফর পার্সন। পার্সেনগুলো কীভাবে পাল্টে যায়, এটা কিন্তু বড় বড় ছেলেমেয়েদের অসুবিধা হয়। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম, আমরা যখন টিচারদের কাছে পড়তে যেতাম, আমরাও অনেক ধাওয়া খেয়েছি, মার খেয়েছি, হ্যাঁ বোকা এটা পাল্টাতে পারিস না। যাই হোক, তার পরবর্তী সময় যখন আমাদের একটু বিচার বুদ্ধি আসলো, আমরা জিনিসটাকে ভালো করে বুঝতে পারলাম, তখন একটা তালিকা আমরা তৈরি করে নিলাম, যে তালিকাটা যদি আমি ফলো করি তাহলে আর কখনো পার্সন চেঞ্জ করতে আমার সমস্যা হবে না। এবার কেউ যদি বলে আচ্ছা এই পার্সেন্টটা আমরা কেন চেঞ্জ করি, কেউ যদি বলে কখনো জানতে চায় যে দাদা বা দিদি বা তোমরা যারা শিখেছো তোমরা বলো তো কেন পার্সেন্টটা চেঞ্জ করা হয়, তখন তোমরা বলবে আমরা করছি উক্তি পরিবর্তন। কারুর বলা কথাকে, মুখের কথাকে আমরা শুনে নিয়ে আরেকজনকে বলছি। তাহলে সেখানে যদি সেটাকে যদি আমি সে দিয়েই বলি তাহলে তো আর চলবে না, তাই তো? কারণ সে তো বলার সময় কী বলেছিল? আমি বললাম তুই ভালো আছিস। আমাকে যখন আমার বন্ধু জিজ্ঞাসা করলো যে কী বললো রে, ও বললো ও ভালো আছে কিনা, তাই না? তাই নইলে আমি বললাম আমি ভালো আছি, এটা তো কথার অর্থই থাকলো না। তার মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, কথাটা ভালো করে বুঝো কিন্তু। তুমি তোমার বন্ধুকে বললে, রাম শ্যামকে বললো রাম তুই কেমন, রাম শ্যামকে বললো তুই কেমন আছিস। কে বলেছে তুই কেমন আছিস? রাম বলেছে। কাকে বলেছে? শ্যামকে। এবার শ্যামের বন্ধু দাঁড়িয়ে দূর থেকে শুনছে, কি জানি কথা বলছে ওরা। শ্যাম যদি, শ্যামের বন্ধু যদি এসে শ্যামকে বলে শ্যাম কি বললো রে, তখন শ্যাম কি বলল? রাম বলল যে আমি কেমন আছি, তাই না? নাকি ওটাই বলবে আমি কেমন আছি বা তুই কেমন আছিস বলবে না? তাহলে কথাটা মিললই না তো। কারণ কথাটা তো আর শ্যাম বলেনি, শ্যাম বলেছে কে? রাম। এবার রাম কথাটা কাকে বলেছে? শ্যামকে। শ্যাম এখন কথাটা কাকে শোনাবে? তার বন্ধুকে, থার্ড পার্সনকে। তা যখন ন্যারেশন চেঞ্জ হবে তখন অবশ্যই পার্সন চেঞ্জ হবে কিন্তু, হ্যাঁ। যদি তুমি থেকে থাকো তাহলে চেঞ্জ হবে না। ব্যাপারগুলো দেখে নাও কেমন। এখানে বলা হয়েছে দেখো, হি সেড টু মি, সে আমাকে বলল। কি বলল? কে বলছে? হি বলছে কিন্তু। আই মি মাই ওয়ার্ড। কিছুই বুঝলাম না, কি জিনিস হলো? আচ্ছা এবার বুঝিয়ে দিই। হি সেড টু মি, সে আমাকে বলল।
আমি, আমি কথাটা কে কাকে বোঝাচ্ছে? হি। তাহলে এটা কি স্পিচ? ডাইরেক্ট স্পিচ। দেখো ইনভার্ট কমার মধ্যে আছে, তাই তো? তা যখন তুমি ইনডাইরেক্ট করবে, অ্যান্সার করবে, যদি এখানে হি থাকে তা আইটা কিসে পরিণত হয়ে যায়? কিসে পরিণত হয়ে যায়? হিতে পরিণত হয়, কারণ হিটা কে? সে। এই কথাটা এখন কে বলছে বলো তো? তুমি বলছো। কিন্তু এখন কে বলছো? তুমি বলছো। বুঝতে পারো তো? মানে সে যে কথাটা যখন তোমাকে বলেছে, হি বলে, যেখানে মনে করো এখানে যদি রাম থাকতো, রাম সেড টু মি, মানে রাম আমায় বললো। রাম আমায় কি বললো? যে যে মনে করো যে আমি তোর বন্ধু। তা আমি বলতে কাকে বুঝিয়েছে? রাম নিজেকেই বুঝাইছে। তা আমি বললে কি আবার তাকে রাম বলবো? না, কি বলবো? সে বলবো। কি বলবো? সে। ঠিক আছে তো? ভেতরে যদি মি থাকে, ভেতরে যদি মি থাকে এবং মি কথাটা দিয়ে যদি সাবজেক্টকে বোঝায়, মিটা তখন কি হয়ে যাবে? হিম। কি হয়ে যাবে? হিম। সাবজেক্ট বলতে স্পিকারকে বোঝায়, তখন কি হয়ে যাবে? হিম। আর সাবজেক্ট যে কথাটা বলবে তখন বলার সময় তো আমার বলেই দাবি করবে। তুমি কি বলবা? তার। তাই না? রাম বললো এটা আমার বাড়ি, তুমি কি বললো? রাম বললো এটা তার বাড়ি, নাকি আমার বাড়ি বলবা? বাড়িটা কি তোমার? না। তাহলে এটা মাইটা কি হয়ে যাবে তখন? হিজ। এই জিনিসগুলো কিন্তু পরিবর্তন হয়েছে কাকে বিচার করে? স্পিকারকে বিচার করে, কারণ স্পিকারের কথাটাই কিন্তু ইনভার্টেড কমার মধ্যে থাকে। আবার যখন হি সেড টু মি, এবার হি দিয়ে যখন যখন সাব স্পিকার যখন উই বললো, উইটা কিসে পরিণত হবে? দেতে। আজটা কি হবে? মি। আবারটি কি হবে? দেয়ার। ঠিক আছে তো? আচ্ছা। আবার যখন ইউ থাকবে, স্পিকার কথা বলছে, আমার সাথে কথা বলছে, ইউটা কি হয়ে যাবে? আই। কারণ তখন সে কাকে বুঝিয়েছে? আমাকে বুঝিয়েছে। তাই আমি ইংরেজি কি? আই। ইউটা কি হয়ে গেলো? আই। ও তো বলার সময় বললো, এই রাম মনে করে আমাকে বলো যে শুভঙ্কর তুমি কেমন আছো। তুমিটা কে? আমি। তাই বললো কি, রাম আমায় বলেছিল যে আমি কেমন আছি। আমি তার শুভঙ্কর বলবো না, তুমি বলবো না, তাই না? রাম তো আমার সাথে কথা বলছে, তাই জন্য কি ইউটা হয়ে যাবে আই। আবার ইউটা কি থাকলে হয়ে যাবে? মি। আর ইউরটা থাকলে হয়ে যাবে মাই। ঠিক আছে তো? এইভাবে হি সেড টু মি, যে হি থাকলে কি হয়ে যাবে? হি থাকলে হয়ে যাবে হি হবে। হিম থাকলে হিমই হবে। হিজ ওয়ার্ড থাকলে হিজ ওয়ার্ডই হবে। ঠিক আছে তো? এখানে একটা কবিতা দেওয়া আছে। কবিতার ছন্দে বলা যায়, আমি যাব আগে, আমিটা কি যাবে? আগে। তুমি যাবে পিছে, তুমি যাবে পিছে, বাকি সব মিছে। হ্যাঁ, অর্থাৎ এই যে ফর্মুলাটা লেখা আছে, আমি যাব আগে, তুমি যাবে পিছে, মানে তুমি কথাটা আসবে পরে, এবং বাকি সব যাবে মিছে, মানে বাকি যেগুলো থাকবে ওগুলো কিচ্ছু হবে না, ওগুলো যেমন আছে তেমনই বসবে। হ্যাঁ, এবার এটা যে বললাম, এই কথাটা যে কতটা গুরুত্বপূর্ণ, মানে এটা আদৌ হবে কি না সেটা আমরা দেখব। দেখো এবার, তাহলে পার্সেন্টেজটা বুঝছো তো? আচ্ছা, এবার দেখো উদাহরণটার মধ্যে দেখো পার্সেন্টেজটা এবার বুঝছো নাকি। হি সেড টু মি, সে আমায় বলল। আই, আমি। তাহলে সে কাকে বলছে কথা? স্পিকার আমার সাথে কথা বলতে। আই বলতে কে? স্পিকার। আই বলতে কে? সে। তাই তো? আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি, চিঠিটা কে আমি লিখছি? না, কে লিখছে? সে লিখছে। কে লিখছে? সে। সেখানে রামও থাকতে পারে, শ্যামও থাকতে পারে, যে কোনো নামই থাকতে পারে। তাহলে দেখো কি করলাম, স্পিকার স্পিকার রাখলাম, সেই টুটা টোল্ড করলাম, মিটাকে কি রাখলাম? মি রাখলাম, কমা তুলে দিয়ে কি লিখলাম? দ্যাট। এইবার আইটা বলতে, আমিটাকে, আমি তো না, আমিটাকে সে, আইটা কি হবে? হি। আইটা কি হবে? হি। এবার তোমাদের যে আগে চার্টটা দেখালাম ওটা তোমরা পাশে রেখে দেখবে, আইটা কিসে হয়ে যাচ্ছে? হি হয়ে যাচ্ছে। গেল। তারপরে কি আছে? অ্যাম। ঠিক আছে, তারপরে আছে অ্যাম রাইটিং আ লেটার। এই যে পরিবর্তনটা দেখো, এখানে একটা বি ভার্ব আছে, তারপরে এখানে আইএনজি ওয়ার্ড আছে, তারপরে এ লেটারের অংশ আছে। এই যে এই জিনিসগুলো পরিবর্তন, এই পরিবর্তনগুলো তোমরা কিভাবে করবে? এই যে এই লিস্টটা তোমাদের একদম ঝাড়া মুখস্থ করে নিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট মানে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে কি হবে? ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি অ্যাম ইজ আর ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি, ওয়াজ ওয়ার ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি। ঠিক আছে? ইনভার্টেড কমার বাইরে যখন আসবে, ভেতর থেকে বাইরে আসবে। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাজ হ্যাভ তার সাথে ভার্বের থার্ড ফর্ম, তাহলে কি হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কি দেখতে পাই? আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেখতে পাই যে তোমার হচ্ছে প্রথমে হ্যাজ হ্যাভ বসলো, তারপরে তোমার হচ্ছে
বিন তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। এটা ফরম্যাটটা কেমন? ফরম্যাটটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাজ কিংবা হ্যাভ, তারপরে বিন BEEN বিন, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি। সেমটাই থাকবে এখানে, খালি হ্যাজ হ্যাভের জায়গায় হয়ে যাবে হ্যাড। কি হয়ে যাবে? হ্যাড। এই তো পাস্ট ইনডিফিনিট থাকলে মানে কি, যখন ইনভার্টেড কমার ভিতরে ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে তখন বাইরে কি করতে হবে? হ্যাড পাস্ট পারফেক্ট, তার মানে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে, পাস্ট কন্টিনিউয়াস কি? পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি, তার সাথে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হয়, দেওয়াই আছে। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হয়। ওয়াজ ওয়্যার যদি ভিতরে থাকে তাহলে কি হয়ে যায়? হ্যাড বিন হয়। হ্যাজার থাকলে হ্যাড হয়, এগুলো মুখস্থ করে নেবে। ভেতরে শ্যাল থাকলে বাইরে শুড হয়। মনে রাখবো, শ্যালের পরেও ভার্বের ফার্স্ট ফর্ম হয়, শুডের পরেও ভার্বের ফার্স্ট ফর্ম, উইলের পরেও ভার্বের ফার্স্ট ফর্ম হয়, উডের পরেও ভার্বের ফার্স্ট ফর্ম, ক্যানের পরেও ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কুডের পরেও ভার্বের ফার্স্ট ফর্ম, মে থাকলেও ভার্বের ফার্স্ট ফর্ম হয়, মাইট থাকলেও ভার্বের ফার্স্ট ফর্ম। এই যে ব্যাপারগুলো, এগুলো সিরিয়ালি তোমরা কিন্তু একটু মুখস্থ করে নিতে হবে, কারণ এইভাবেই আসবে। এবার দেখে নাও এইভাবে আসছে কিনা, দেখো আমি করছি কিনা, এখানে মিলিয়ে নিই। আচ্ছা, তাহলে হি সেড টু মি গেল, তা আই অ্যাম কি আছে? অ্যাম আছে। দেখো অ্যাম আছে, আইটা কি হয়েছে? হি হয়েছে। আমরা কি দেখলাম? অ্যাম ইজ আর থাকলে কি হয়? কি লেখা ছিল? ওয়াজ ওয়্যার। গুড, ওয়াজ ওয়্যার হয়। তাহলে এখানে ওয়াজ কিংবা ওয়্যার হবে, কিন্তু হি এর সাথে কি হবে? হি এর সাথে আর ওয়্যার হবে না, হি এর সাথে কি হবে? ওয়াজ। হলো? দেখো আইএনজি ওয়ার্ডের কোনো পরিবর্তন হয় না, তাহলে মাথায় রেখো এটা কিসে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা কিসে হচ্ছে? পাস্ট কন্টিনিউয়াস। ওই জন্য আইএনজিটা যেটা আছে সেটা সেম বসলো। তারপরে যে এ লেটার, বাকি সব মিছে যা আছে সেম বসলো। বুঝতে পারলো তো? যা আছে সেম বসলো। তাহলে কি বলছে? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রাইটিং আ লেটার। এবার আমরা এটা করছি পরেরটা, আই এম রাইটিং এ লেটার। এটা হচ্ছে ডাইরেক্ট, হি সেইড আই এম রাইটিং এ লেটার। এবার দেখো অডিয়েন্স উড়িয়ে দিয়েছে, অডিয়েন্স উড়িয়ে দিয়েছে। মনে রাখবা, যখন স্পিকারের পর রিপোর্টিং ভার্ব তারপরে অডিয়েন্স থাকবে না, সেখানে অডিয়েন্সকে তুমি নিজে, অডিয়েন্সকে তুমি নিজে। এটা কিন্তু প্রত্যেককে আমি বলি, হ্যাঁ, যে যখনই তুমি স্পিকার কথা বলতে শুরু করলো তারপরে রিপোর্টিং ভার্ব থাকলো, তারপরে যদি দেখো যে কেউ নেই, তার মানে ওটা কিন্তু তুমি আছো। তোমাকে শ্রোতা সাকতে হবে, তোমাকেই থার্ড পার্সন সেজে তোমাকে কি করতে হবে? ন্যারেশন চেঞ্জটা করতে হবে। তাহলে হি সেইড আই এম রাইটিং এ লেটার। সে বলল আমি একটা চিঠি লিখছি। তাহলে সে বললো, তা আমি বলতে সে কাকে বুঝিয়েছে? নিজেকেই বুঝিয়েছে। হিটা হি লিখলাম, আবার রিপোর্টিং ভার্ব সেইড থাকলে সেইড হয়, ওই যে চার্টে করে দিয়েছিলাম ওখানেই পেয়ে যাচ্ছ। কমা উঠে দ্যাট হয়, সিস্টেমেটিক যাচ্ছে। আচ্ছা, এবার সেন্টেন্সটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন কি? এটাতে তো কোনো রাগ, ভয়, আদেশ, প্রার্থনা, তারপরে তোমার অনুরোধ বা অবাক হয়ে যাওয়া কিচ্ছু বোঝাচ্ছে না। তখন কি করলাম? আইটা কি করলাম? হি করলাম, এমটা কি করলাম? ওয়াজ করলাম। এটা কিসে ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, আমি পাস্ট কন্টিনিউয়াস করলাম। তারপরে অবজেক্ট এ লেটার ছিল, অবজেক্ট এ লেটার লিখে দিলাম। ঠিক আছে? বুঝতে পারলে? এবার এই যে ফরম্যাটটা করালাম, এই যে ফরম্যাটটা করালাম, তোমরা এই সেকশনটা নোটটা আমরা দিয়ে দেব পিডিএফ আকারে আমাদের ভিডিওর শেষে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের খুব হেল্পফুল হবে। এবার আমি একটা চট করে উদাহরণ দিয়ে পরের সেন্টেন্সে চলে যাচ্ছি। একটা উদাহরণ চট করে দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে আমরা পরের সেন্টেন্সে চলে যাব। হ্যাঁ, আচ্ছা দেখো একটা উদাহরণ করি। দ্য ম্যান said to me, এটা কিন্তু ফাইনাল উদাহরণ করবো, এটা দিয়ে বুঝে নিব আমরা। said to me, কমা, you are my friend, you are my friend, তুমি আমার বন্ধু। দেখো তাহলে আমরা চট করে এটা বুঝে নিয়ে দেখবো যে আমরা কতদূর শিখলাম। তাহলে আমি প্রথমে মার্ক করে নিই, কি আছে? স্পিকার। কি আছে? স্পিকার। কি আছে? রিপোর্টিং ভার্ব, তাই তো? কি আছে? অডিয়েন্স। কি আছে? ডিরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ। বাস, পেয়ে গেছি। এই কথাটা কে বলতে পারে? একমাত্র, এটা কার বলার অধিকার আছে? একমাত্র স্পিকারের বলার অধিকার। আমাদের স্পিকারকে দ্য ম্যান, তাই তো? তাহলে এবার এটাকে আমরা সমাধান করব চট করে। কিভাবে করব? আমরা জানি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করছি, স্পিকার যা থাকবে তাই থাকবে। দ্য ম্যান লিখে ফেললাম। এই বাক্যটা পড়ে নিব, বাক্যটা পড়ে নিয়ে দেখবো অ্যাসার্টিভ কিনা। হ্যাঁ অ্যাসার্টিভ, ইউ আর মাই ফ্রেন্ড, অ্যাসার্টিভ। ঠিক আছে তো?
ইউ আর মাই ফ্রেন্ড অ্যাসার্ট, এখানে ভয় পাওয়ার ওই আদেশ অনুরোধ উপদেশ এগুলো কিচ্ছু নেই, গেল। তাহলে কি করবো, এই রিপোর্টিং ভার্বটা যেহেতু অ্যাসার্টিভ, রিপোর্টিং ভার্বটা সেট টু থেকে কি হয়ে যাবে, টোল্ড। দেখো সিস্টেমেটিক আসবে, সেট টু থেকে টোল্ড। অনেক ছাত্রছাত্রী কিন্তু টোল্ড লিখে আবার টু লিখে, তা নয় কিন্তু, গোটা রিপোর্টিং ভার্বটা কি হয়ে যায়, টোল্ড। অডিয়েন্স যা আছে তাই, মিটা মি। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা উঠে কি হয়, কে বলতে পারবে, দ্যাট হয়, তাহলে কমা উঠে দ্যাট। এইবার পার্সন পাল্টানোর খেলা, পি ফর পার্সন, পার্সন কে আছে ইউ, ইউ মানে তুমি, তুমিটা কে, দ্য ম্যান, তাহলে সে। এখানে তুমিটা কি, তুমিটা তো আমি না, তুমিটা কে, যে কথা বলেছে, ম্যান থেকে পুরুষ মানুষ, মেল তা কি লিখবো, সে, সে ইংরেজি কি, ছেলে হলে পরে হি, মেয়ে হলে ফিমেল হলে পরে সি, হি। তারপরে কি আছে আর, আমরা কি দেখেছিলাম লিস্টে, আর থাকলে আবার অ্যামিজার থাকলে কি হয়, ওয়াজ কিংবা ওয়্যার হয়। তো হি এর সাথে তার ওয়্যার হবে না, হির সাথে কি হবে, ওয়াজ। একটাও নাম্বার কাটা যাবে না আর কারণ আজকের পর থেকে। মাই মানে আমার, আমার বলতে কাকে বুঝিয়েছে, স্পিকার নিজেকেই বুঝিয়েছে। আমারটা কি হবে, তার, লিস্টে কিন্তু করে দিয়েছিলাম। মাই থাকলে কি হয়, হিজ কিংবা আর, তাহলে কি হবে এখানে হিজ, হলো। তারপরে ফ্রেন্ড, ফ্রেন্ডটা ফ্রেন্ড, বাস এই হলো আমাদের যাত্রা। তাই দেখো কত সহজেই কত ইজিলি আমরা কিন্তু জিনিসটাকে করে নিতে পারছি। এরপরেও বলছি যে এরপরে তোমাদের কিন্তু প্র্যাকটিস সেট রাখতে হবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, তাহলে কিন্তু জিনিসগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যে নোটটা তোমরা হাতের কাছে পেয়েছো, বেস্ট নোট আমি মনে করি, এটা যদি তোমরা অবলম্বন করে রাখতে পারো, বাড়িতে প্র্যাকটিস করো, কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, একদম ইজিলি, একদম ইজিলি করে দেবো, থাকবেই না, আর কোনো হেল্পই প্রয়োজন পড়বে না, আমারও হেল্প কোনো প্রয়োজন পড়বে না তোমাদের। আচ্ছা, তাহলে উদাহরণটা খুব সুন্দরভাবে করলাম, করে আমরা দেখে নিলাম যে ন্যারেশন জিনিসটা অত্যন্ত জলের মতো সোজা, আমরা কিছু হয়তো বোঝার কারণে সেগুলো আমাদের অসুবিধা হয়ে থাকে। এবার আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সটা, যেটা আমি তোমাদের করাবো বলেছিলি আজকে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভটা। আচ্ছা যাই হোক, তাহলে এটা গেল আমাদের অ্যাসার্টিভ। এবার ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ বুঝতে কারোর সমস্যা হবে না, কারণ ইন্টারোগেটিভের কোশ্চেনের শেষে দেখো এই যে সব একটা এত বড় করে কোশ্চেন মার্ক থাকবে, ঠিক আছে, এত বড় করে একটা কিন্তু কোশ্চেন মার্ক থাকবে, তাই জন্য বুঝতে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু ইন্টারোগেটিভ করার সময় যে রিপোর্টিং ভার্বগুলো যেগুলো লিখেছিলাম, সেগুলো অ্যাসার্টিভের থেকে কিন্তু আলাদা, অ্যাসার্টিভের থেকে আলাদা, এবং এখানে কিছু নতুনত্ব বিষয় আছে যে বিষয়টা অ্যাসার্টিভের মধ্যে নেই, যার জন্য আমি গুরুত্ব বুঝে এই সেন্টেন্সটা রেখেছি আগে। কারণ তোমাদের এক্সামের যদি দেখা যায়, বেশিরভাগ দেখা যায় সবগুলোই আসে, কিন্তু এই ইন্টারোগেটিভ থেকে কোশ্চেনগুলো একটু বেশি হয়ে থাকে, তাই জন্য ইন্টারোগেটিভটাকে আগে রেখেছি। প্রশ্নসূচক বাক্য কাকে বলে, যে সকল বাক্য দ্বারা কি বোঝায়, প্রশ্ন বোঝায়, তাকে কি বলা হয়, প্রশ্নসূচক বাক্য। যেগুলো দিয়ে প্রশ্ন বোঝায় তাকে প্রশ্নসূচক বাক্য বলে। তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তুমি কি খেতে ভালোবাসো, এগুলো দিয়ে বুঝতে পারছি যে স্পিকার কি করছে, আমাদের কাছে জানতে চাইছে, কোনো একটা কিছু জানতে চাচ্ছে, কোয়ারি করছে, সেই কোয়ারিটাই আসলে কি বলা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় কি বলেছে এখানে, চেনা সহজ, ওই যে আর এস এর শেষে কি থাকবে, রিপোর্টিং স্পিচের শেষে কি থাকবে, কোশ্চেন মার্ক থাকবে। এই যে রিপোর্টিং স্পিচের শেষে কোশ্চেন মার্ক, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই যে কোশ্চেন, ঠিক আছে, তাহলে কোশ্চেন মার্ক দেখতে পাও। তারপরে কি বলছে, সি মানে কমা, আর এস টি ডাব্লিউ এইচ দ্বারা শুরু না হলে ইফ বসে, কিন্তু আর এস টি ডাব্লিউ এইচ, ঠিক আছে, আর এস টি ডাব্লিউ এইচ দ্বারা শুরু হলে ডাব্লিউ এইচ যুক্ত প্রোনাউনটি বসে, ঠিক বসবে। এই যে এই জায়গাটা তোমাদের একটু বোঝাতে হবে, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, পি যথা নিয়মে পরিবর্তিত পার্সন, ভার্ব যথা নিয়মে পরিবর্তন হয়, ঠিক আছে। এইটা যখন ইনডাইরেক্ট হয়ে যাবে তখন কিন্তু আর কোশ্চেন মার্ক বসবে না, তখন কি হয়ে যাবে, ফুল স্টপ, তখন কি হয়ে যাবে, ফুল স্টপ। তার মানে তুমি যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাবে, তখন দেখো এই যে এটা কিসে পরিবর্তন হয়েছে, কমায় পরিবর্তন, কিসে পরিবর্তন হয়েছে, কমায়। অ্যান্সার করার সময় কি পরিবর্তন হয়ে যাবে, কমায় পরিবর্তন। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা রিপোর্টিং ভার্বগুলো লিখে নিই, চার্ট করে লিখে নিই, যেমন করে অ্যাসার্টিভে লিখে নিয়েছিলাম তেমন করে লিখে নিব, কিছুই না। দেখো, তাহলে এবার আমরা করছি এখন ইন্টারোগেটিভ, INTERROGATIV, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা দেখো, তাহলে এখানে লিখবো ডাইরেক্ট, DIRECT, ডাইরেক্ট, এখানে লিখবো ইনডাইরেক্ট। আমরা কিসের জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট লিখছি, কারণ আমরা কি লিখবো এখন, রিপোর্টিং ভার্ব লিখবো। কি লিখবো, রিপোর্টিং ভার্ব। দেখো কি বলছে,
যদি সে থাকে তাহলে হয় আস্ক, কি হয় আস্ক। যদি সেইস থাকে ASKS আস্কস, জানতে চাওয়া। সে মানে এখানে বলা, কিন্তু কোয়েশ্চেন মার্কে এটা হবে জানতে চাওয়া, তখন এ আস্ক মানে কি জানতে চাওয়া। ঠিক আছে, যদি সে টু থাকে তবেও আস্কস হবে, সরি তাহলে শুধু আস্ক। আস্ক হবে। এবার যদি সেইস টু থাকে তখন হবে আস্কস, ASKS আস্ক। তারপরে যদি সেইট থাকে তাহলে লিখবো আক্সড, এখানেও সেকেন্ড ফর্ম হয়ে যাবে আক্সড। যদি সেইট টু থাকে তবুও কিন্তু আক্সড। আমি কিন্তু সবটাই লিখে দিচ্ছি তোমাদের রিপোর্টিং ভার্ব, যাতে তোমাদের কোথাও সমস্যা না হয়। একদম সহজ সরলভাবে কিন্তু আমি গোটাটা লিখে দিলাম। ঠিক আছে, এখানে সে থাকলে আস্ক, সেইস থাকলে আস্ক, সে টু থাকলে আস্ক, সেইস টু থাকলে আস্ক, সেইট থাকলে আক্সড, সেইট টু থাকলে আক্স। তাহলে এগুলো হচ্ছে রিপোর্টিং ভার্বগুলো যেগুলো থাকবে আমাদের। রিপোর্টিং যে ভার্বগুলো থাকবে, রিপোর্টিং ভার্বগুলো যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাবে তখন এই ধারায় পরিবর্তন হবে। এগুলো কিন্তু আমরা দেখে নিলাম, এই ধারায় পরিবর্তন হবে। এইটা গেল সেই রিপোর্টিং ভার্বের ব্যাপারটা। আচ্ছা, এটা তোমরা একটু লিখে নেবে সুন্দর করে, তাহলে তা তোমাদের আর সমস্যা থাকবে না যে তোমরা বুঝতে পারছো না বা এরকম জিনিসটা থাকবে না। তারপর তো আমরা প্র্যাকটিস করবোই। এবার চলে যাব আমরা ব্যাক স্টেজে, চলে যাই, গিয়ে একটু ওই বিষয়টা বুঝে নিই কি আছে। আচ্ছা, কি বলছে তারপরে, RST WH দ্বারা শুরু না হলে ইফ বসে, কিন্তু RST WH দ্বারা শুরু হলে WH যুক্ত প্রোনাউনটি বসে। দেখো ভালো করে বুঝো, এই জায়গাটা খুব ভালো করে বলছি। এই ছাত্রছাত্রীরা যারা তোমরা আমাকে দেখছো তাদেরকে বলছি, মনোযোগ কিন্তু সরাবে না, তাইলে খুব বড় ভাইটাল জিনিসটা মিস করে যাবে। খুব কঠিন কিন্তু এই জায়গাটা, আবার তেমনটাই সোজা বুঝে গেলে। বলছে এইখানে আমি বুঝিয়ে দিব যে তোমাদের এই জিনিসটা কি। সেন্টেন্সটা যখন শুরু হলো, কোনো একটা সেন্টেন্স শুরু হলো, মনে করো যেমন এটাই লেখা আছে, এটাই দিয়ে বলি, হি সেড টু মি আর ইউ রাইটিং এ লেটার, আর ইউ রাইটিং এ লেটার। লক্ষ্য করে দেখো, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্সাম হলে প্রথম তোমার চিন্তাটা হবে যেটা কোন সেন্টেন্স সেটা বোঝা। তো অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা করেছো, জানো যে কীভাবে বুঝতে হয়, কিছুক্ষণ আগেই দেখলে। এবার ইন্টারোগেটিভে দেখে গেলে এটা তাহলে মনে মনে কী লিখলে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা সলিউশন হয়ে গেল। এবার তোমাকে যেটা দেখতে হবে যে RST রিপোর্টিং স্পিচটি WH দ্বারা শুরু না হলে ইফ, এটা কি WH দিয়ে শুরু হয়েছে না, কি দিয়ে শুরু হয়েছে, একটা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই তো। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল, শ্যাল, ক্যান, কুড, এই সমস্ত ভার্বগুলো দিয়ে যদি শুরু হয়, কি দিয়ে শুরু হয়, এই সমস্ত ভার্বসগুলো দিয়ে শুরু হয়, যে যদি বি ভার্ব, অক্সিলারি ভার্ব এগুলো দিয়ে শুরু হয়, তখন কি করব, কমাটা তুলে কি লিখবো, কমা তুলে কি লিখতে হয়, ইফ। কমা তুলে কি লিখছে, ইফ। তাহলে যদি এখানে তোমাদেরকে একটা জিনিস লিখে নাও, যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, কমা ওয়্যার, ঠিক আছে, কমা হ্যাজ, কমা হ্যাভ, তারপরে উইল, শ্যাল, উড, শুড, ক্যান, কুড, মে, মাইট, ঠিক আছে, অ্যাম, ইজ, আর, ডু, ডাজ, ঠিক আছে, অ্যাম, ইজ, আর, ডু, ডাজ, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ঠিক আছে, উইল, শ্যাল, উড, শুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো যদি ইনভার্টেড কমার ভেতরে দেখো, শুরুতে লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকে, তখন যে কমাটা থাকবে ইনভার্টেড কমার আগে, কমাটা সেটাকে পাল্টে কি লিখবো, ইফ। কি লিখবো, ইফ। অ্যাসার্টিভে কি লিখেছিলাম, দ্যাট। অ্যাসার্টিভে কি লিখেছিলাম, দ্যাট। তাহলে কমা পাল্টে কি হয়, WH দ্বারা শুরু না হলে, WH আছে কি, WH কোনগুলো, এই যে হু, হোয়াট, হোয়েন, হুম, হোয়ার, হুইচ, এগুলো WH, তাই তো, যেগুলো কোয়েশ্চেন ফ্রেম হয়। তাহলে এগুলো দিয়ে শুরু হবে, তখন কি লিখবো, ইফ লিখবো। কি লিখবো, ইফ। কিন্তু যদি এগুলো দিয়ে শুরু না হয়,
তাহলে কি দিয়ে শুরু হবে? ডাব্লিউ দেবে, যেমন হোয়াট ইজ ইউর নেম, হ্যাঁ, হোয়াট ডু ইউ লাইক টু ইট, তুমি কি খেতে চাও, ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। যখন ডাব্লিউএইচ দিয়ে শুরু হবে তখন কমাটা উঠে ওই ডাব্লিউএইচটাই ওখানে বসে যাবে, কিন্তু কমাটা উঠে কি হয়ে যাবে? ডাব্লিউএইচটাই বসে যাবে কিন্তু, ঠিক আছে, ডাব্লিউএইচ যুক্ত প্রোনাউনটি বসে। তখন কি হয়ে যাবে? ডাব্লিউএইচটাই ভেতরে ইনভার্টেড কমার ভিতরে যেগুলো থাকবে ডাব্লিউএইচ গুলো, সেগুলোই ওই কমাটা উঠে ওই জিনিসটা সেম ওখানে এসে বসে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু তোমরা এই জায়গাটা কিন্তু ভালো করে একটু মনে রেখো কিন্তু, যে ডু, ডাজ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, উইল, শ্যাল, উড, শ্যাল, শুড, তারপরে হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, এগুলো যখন থাকবে তখন কমা উঠে কি বসবে? ইফ বসবে। কমা উঠে কি বসবে? ইফ বসবে। আচ্ছা, তাহলে এবার এই যে পি যথা পরিবর্তনের নিয়ম, এটা বলছে পিটা কিন্তু ওই যে আমরা যে আগে পার্সনগুলো ওগুলো একটাই, অ্যাসার্টিভ করার সময় যে দেখলাম পার্সনগুলো আই থাকলে কি হয়, সেই একইভাবে। তাহলে এবার একটু উদাহরণটা দেখে নিই কিভাবে আছে, দেখে বোঝার চেষ্টা করি কি বলেছে। দেখো বলেছে, আমি এই পাশে চলে যাই, আই থিঙ্ক তোমাদের বোর্ডটা সবার দেখা যাচ্ছে, হ্যাঁ। এক্সাম্পল বলেছে হি সেড টু মি, সে আমায় বলল, আর ইউ রাইটিং আ লেটার, তুমি কি একটা চিঠি লিখছো। তাহলে এখানে দেখো এই যে হি হচ্ছে কি স্পিকার, সেড টুটা কি রিপোর্টিং ভার্ব, আমার সাথে সাথে সবাই বলবে, মিটা কি অডিয়েন্স। এইবার এই যে ইনভার্টেড কমার মধ্যে এটা কি ডাইরেক্ট স্পিচ, আর এই যেহেতু এটা কোশ্চেন মার্ক আছে তাহলে এটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এবার করতে শুরু করব। আমরা জানি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সাবজেক্ট যা থাকে তাই, তাহলে হিটা কি রেখেছি? হি রেখেছি। সেড টু কি পাশে পাল্টায়? আমরা যে চারটা লিখেছিলাম আক্সটে পাল্টায়। অডিয়েন্স যা থাকে সেম লিখেছি, ওকে। তারপর কি এই যে কমা, কমাটা কি হবে দেখতে পাবো। কমাটা কি বলছে? ভিতরে কি অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড দিয়ে শুরু হচ্ছে, যে চারটা লিখেছি, হ্যাঁ তো হচ্ছে তো। এই যে আর দিয়ে শুরু হচ্ছে, ডু, ডাজ, অ্যাম, ইজ, আর, উইল, শ্যাল, এগুলো দিয়ে যদি শুরু হয় তখন কি লিখবো? ইফ। তো কি লিখলাম? ইফ লিখে দিলাম। কি লিখে দিলাম? ইফ লিখে দিলাম। সবাই বোর্ডের দিকে দেখো, সবাই মনোযোগ দিয়ে দেখো, কি লিখে দিলাম? ইফ লিখে দিলাম। তারপর কি আছে? পার্সন পাল্টানো। পার্সন পাল্টানোর খেলাটা তো আমরা আগেই শিখেছি, কবিতাটা, ঠিক আছে। আমি যাব আগে, তুমি যাবে পিছে, বাকি সব মিছে। তাহলে এখানে ইউ বলেছে, ইউটাকে, ইউটা হচ্ছে আর ইউ রাইটিং এ লেটার, তাহলে সে কথা বলছে আমার সাথে। তো ইউ বলে সে কাকে বুঝিয়েছে? আমাকে বুঝিয়েছে। তা তুমিটা কে? তুমিটা আর কেউ না, তুমিটা আমি। আমি কি? আই, ঠিক আছে। তারপরে কি বলছে? আই, তারপরে কি হলো? এই যে আটটা কিছু হয়ে গেলো ওয়াজ, ঠিক আছে। এই জায়গাটা বলে রাখি, এই জায়গাটা কিন্তু, এই যে তোমাদেরকে এই জায়গাটা একটা জিনিস দেখিয়ে রাখি, যে যখন এইভাবে থাকবে যে আর ইউ, যখন তোমরা এরকম, তারপরে আরও আছে বলে ডাইরেক্ট এটা এই আগে আসবে, এটা কিন্তু পরে যাবে, এটা কিন্তু মনে রাখবে কিন্তু, ঠিক আছে। প্রথমে এখানে যে থাকুক, ইউ দিয়ে বোঝালাম, এখানে যেই থাকুক না কেন সে পার্সনটা আগে আসবে, সাবজেক্ট আগে আসে, তারপরে কে যায়? ভার্ব যায়। তাহলে এবার তারপর ভার্ব যাবে, কিন্তু কোয়েশ্চেন মার্কে কি হয়? আগে ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট থাকে, হেল্পিং ভার্বগুলো আগে থাকে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব থাকে, ঠিক আছে। তো তাহলে এখানে কি লেখা আছে? তাহলে ইউটা আসবে হচ্ছে আগে, ইউটা কি হলো? আই হয়ে আসলো, আরটা কি হয়ে গেল? ওয়াজ হয়ে গেল। এটাও আমরা ওই চার্টে শিখে নিয়েছিলাম, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হয়। তারপরে আইএনজিটা আইএনজির জায়গায় থাকলো, এই লেটারটা এই লেটারের জায়গায় থাকলো, ঠিক আছে। তো তাহলে কিন্তু একদম সহজভাবে হয়ে গেল। তাহলে মনে রাখার কিচ্ছু নেই, মনে রাখার একটুই জিনিস খালি, তোমরা যখন প্রশ্নসূচক বাক্য করবে তখন রিপোর্টিং ভার্বটা সেড টু থাকলে আক্স, বা অন্য যেগুলো থাকলে সেগুলো লিস্ট করে দিয়েছি ওইভাবে লিখবে। আর হচ্ছে তোমার অডিয়েন্সের জায়গায় থাকবে, যদি দেখো ভিতরে বি ভার্ব দিয়ে বা অক্সিলারি ভার্ব বা মোডাল অক্সিলারি দিয়ে শুরু হচ্ছে, সেটার জন্য কিন্তু কি বসাতে হয়? কমা উঠে ইফ বসে। এখানে কিন্তু দ্যাট বসে না, ভুলেও কেউ দ্যাট বসাবে না কিন্তু, তাহলে কিন্তু কাটা যাবে। আর দ্যাট বসাবে কি করে? আমি নোটটা যে দিয়েছি ওটা পড়লে আর কেউই কোনোদিন দ্যাট বসাবে না। তারপরে কি করব? সাবজেক্টটা পার্সনটাকে আগে আনবো, ভেঙে নিয়ে তারপরে যেই ভার্বটা থাকবে সেটা চার্ট অনুযায়ী পরিবর্তন হবে, তারপরে যা আছে তাই, ঠিক আছে। দেখো পরের উদাহরণটা দেখো একটু, ঠিক আছে। পরের উদাহরণটা কি বলেছে? বলেছে যে হি সেড টু মি, হোয়ার ডু ইউ লিভ, সে আমায় বললো তুমি কোথায় থাকো। সে আমায় বললো তুমি কোথায় থাকো, সে হচ্ছে স্পিকার, আমি হচ্ছে অডিয়েন্স, সেড টুটা রিপোর্টিং ভার্ব, যেহেতু কোশ্চেন মার্ক, কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হিটা হি রাখবো, সেড টুটা আস্কড করবো, অডিয়েন্স অডিয়েন্স লাগবো। এইবার দেখো ভিতরে কিন্তু কি টু বি ভার্ব বা ডু ভার্ব, কিংবা মনে করো টু বি ভার্ব, অক্সিলারি, মোডাল অক্সিলারি কিচ্ছু নেই কিন্তু, আছে কি না? তাহলে কি আছে? একটা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, কি আছে? ডাব্লিউএইচ ওয়ার্ড। তার জন্য কি করবো? কমা উঠে ডাব্লিউএইচটা হুবু, এটা সোজা, খুব সোজা, আমরা সবাই মনে রাখতে, মিলবে না তো কোনো মতেই গোল পাক খাবে না, কারণ এখানে এগুলো হবে ভার্ব দিয়ে শুরু,
হেল্পিং ভার্ব দিয়ে শুরু, অক্সিলারি মডাল অক্সিলারি দিয়ে শুরু হবে, এগুলো WH দিয়ে হবে, মানে কি হু, হুইচ, হোয়েন, হোয়ার, হুম, হাউ, এগুলো দিয়ে শুরু হবে, তাই তো? তাহলে এখানে বসে গেল হোয়ার। আবার সেম, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, কিন্তু তাহলে আগে কি আছে ইউ, তুমি, তুমি বলতে কাকে বলছে? আমাকে বুঝিয়েছে, তুমিটা কি হবে আই। এইবার দেখো ভিতরে কি আছে ডু, ঠিক আছে, ডু, তারপরে কি আছে লিভ, লিভ মানে বাস করা, লিভ মানে বাস করা। ডু দিয়ে যদি কোনো সেন্টেন্স হয়, ডাজ দিয়ে যদি কোনো সেন্টেন্স হয়, কোয়েশ্চেন মার্ক, সেটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টেন্সটা কিন্তু ভালো করে পড়তে হবে, নইলে কিন্তু একদম অবস্থা শেষ। তাহলে ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি করতে হয়? সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে আমি লিভটাকে কি করব? লিভ। ডুটা কি হলো? ডুটা উঠে গেল। কেউ যদি বলে দাদা কেন উঠে গেল, বা স্যার কেন উঠে গেল ডুটা? কারণ ডুটা কি হেল্পিং ছিল। ডুটা কি ছিল? হেল্পিং। একটা বাক্যে যখন আমি অ্যাসার্টিভ লিখবো বা অ্যাফার্মেটিভ হ্যাবাচক বাক্য লিখবো, তখন কিন্তু আমি একটা হেল্পিং সঙ্গে এটা, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই স্ট্রাকচারটা হয় না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই স্ট্রাকচারটা হয় না। কি হয়? সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের বা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। তাই জন্য কি করব? হোয়ার লিখে দিলাম, আই লিখলাম, তারপরে লিভ। এই লিভটাকে, এটা ভার্বের ফার্স্ট ফর্ম ছিল, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, আমরা করেইছিলাম। ভিতরে যদি ভার্বের 1 নম্বর থাকে, ভার্বের 2 নম্বর হয়, গেল। তারপরটা দেখো, রহিম সেড টু করিম, হ্যাভ ইউ ডান দ্য সাম। রহিম করিমকে বললো অঙ্কটা কষেছিস, অঙ্কটা কষেছিস। সাম মিন্স ম্যাথ, অঙ্ক কিন্তু কষেছিস। তাই দেখো এখানে কি আবার ওই যে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, হেল্পিং দিয়ে শুরু হচ্ছে, তার মানে কি কমা উঠে কি বসবে? ইফ। বাকি পরিবর্তনের নিয়ম তো জানো, রিপোর্টিং ভার্ব সেড টু বা সেড যাই থাকুক না কেন আক্সড হবে। যদি সে থাকে তাহলে কি হবে? আক্স হবে। সেইস থাকলে আক্স হবে। এই তো ইফ হয়ে গেল। তারপরে কি এই যে আবার এইদিকে, এইদিকে এই খেলাটা খেলতে হবে। ইউ, তুমি বলে কাকে বুঝিয়েছে? করিমকে। তা করিম কি অন্য কেউ তো, একটা ছেলে তো, তাই জন্য ইউটা কিসে পরিণত হয়েছে? হিতে পরিণত। হি বলতে কে? করিম। তারপরে হ্যাভ থাকলে কি হয়? লিখেছিলাম হ্যাজ হ্যাভ থাকলে কি হয়? হ্যাড হয়ে যায়। এই দেখো হ্যাড, ওগুলো একটাও বাইরে যাবে না। হ্যাজ হ্যাভের পরে কি কি থাকে ফর্ম? আমরা কি জানি যারা টেন্স পড়েছি, হ্যাজ হ্যাভের পরে অলওয়েজ কি থাকে? পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, তাই তো? মানে ডু নয়, কি থাকবে? ডান থাকবে, তাই তো? তাহলে দেখতে পাবো যে এখানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল করাই আছে, তাহলে আমাদের খাটনি কমে গেল। এটাকেই শুধু আমরা বসিয়ে দেব, তাই তো? কারণ হ্যাজ হ্যাভের পরেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, হ্যাডের পরেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, বাস। তারপরে দ্য সাম, অবজেক্ট লিখে দিয়ে লাস্টে কি দেখো, আমি কিন্তু ভুল করে ফেলছি আমার পিডিএফে, তোমরা কিন্তু ভুল করো না, ফুল স্টপ দেবে কিন্তু, ঠিক আছে? ফুল স্টপ দিয়ে বাক্যটা শেষ করবে। তাহলে এই হলো আমাদের ক্লাস, যেখানে আমরা তোমার অ্যাসার্টিভ আর ইম্পারেটিভ দেখলাম। আমি ক্লাসটা খুব তাড়াতাড়ি বলেছি, কিন্তু আমি এটাও তোমাদের বলি যে ক্লাসটা আরেকটু ধীর হলে ভালো হতো, কিন্তু সময় একটা বড় ব্যাপার, তোমাদেরও সময় কম, তোমরা ধৈর্য নিয়ে দেখবে কিনা এটা নিয়ে আমার মনে সবসময় ভয় থাকে। তা আমি তোমাদের কাছে সবসময় বলবো ক্লাসগুলো ভালো করে ধৈর্য নিয়ে দেখো, ভেঙে ভেঙে দেখো। আর আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থাকো। এখানে যে সমস্ত কন্টেন্টগুলো তোমাদের দেওয়া হয়, যেভাবে দেওয়া হয়, আমি হলপ করে বলতে পারি এরকম তোমরা আর কোথাও পাবেন এত সহজ সরলভাবে। যে নোটসটা তোমাদের দেওয়া হয়েছে, সেই নোটসটা পিডিএফ আকারে দেওয়া হবে, তোমরা সেই নোটসটা সবাই ডাউনলোড করে পড়ো। যেখানে স্টাডি টেবিল তার সামনে সুন্দর করে লাগিয়ে পড়ো, ভালো করে পড়ো। যা প্রশ্ন আমাদের এখানে বলবে, তোমরা কমেন্ট বক্সে বলবে, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, আমরা তোমাকে অবশ্যই হেল্প করব, ঠিক আছে? আমাদের চ্যানেলের পাশে থাকো। আর এর পরবর্তী সেন্টেন্সের ভিডিওগুলো আসছে, তাই কখনো কিন্তু ক্লাসগুলো মিস করো না। তারপরে প্র্যাকটিস সেশন থাকবে, আমরা কিন্তু ন্যারেশনে সবাই যে মার্কস থাকে সেটা কিন্তু তুলে দেখাবো, প্রমাণ করবো, ঠিক আছে? এই বলে আজকে এখানে শেষ করছি।